জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পসরা, ভিন্ন উপকরণ এবং ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত হন, যাদের সাথে গল্প গান আড্ডা হয়। আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। তবে আর ইউ ফেমাসের এই আয়োজনে কিন্তু যুক্ত থাকতে পারবেন আপনি, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে টেলিভিশনের পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন, এবং সেখানে যে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন আপনি কিন্তু যুক্ত করতে পারেন আমাদের সারথির জন্য, এবং সেটি আপনার হয়ে আমরা আমাদের সারথিদের কাছে পৌঁছে দেবো। এবং আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ ঈদের পরপরই একজন গুণী অভিনেত্রী এবং একদল গুণী অভিনেতাদের সাথে আসলে আমার আজকের বসা, ফলে সেটি নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। তবে দারুণ বিষয় নিয়ে কথা বলার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই কারা আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সরকার রৌনক রিপন, অভিনেতা ও নির্মাতা, যার কাজে এবং তার বিভিন্ন ডায়ালগ থ্রোয়িংয়ের মধ্যে একটা আলাদা ভাব আছে এবং আমি সেটার গুণমুগ্ধ ভক্ত। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ। ঈদ মোবারক সবাইকে। খুব ভালো লাগছে, থার্ড টাইম হচ্ছে আর ইউ ফেমাস। ওকে, হ্যাট্রিক। দর্শক, আমি একজনের কাজ থেকে ছোট ছোট করে আসলে তার প্রতি আলাদা ভালোবাসা জাগ্রত হয়। সুমিত সেনগুপ্তের কথা বলছি, যিনি আসলে তার কাজের মাধ্যমে তার উপস্থিতিটা আসলে জানান দিয়ে যাচ্ছেন। সুমিত সেনগুপ্ত, আপনাকে স্বাগত আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ। সবার আগে ঈদ মোবারক আপনাকে এবং যারা দেখছে আপনার শো তাদের সবাইকে ঈদ মোবারক। একদমই তাই। এবং দর্শক, আমি একটু জানাতে চাই যে মানুষটির কথা এখন বলবো, তিনি আসলে বাংলাদেশের মানুষ। আমরা প্রত্যেকেই বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশকে আসলে আলাদাভাবে উপস্থাপন করার যে জায়গা, প্রয়াস, ইচ্ছা, সেটি প্রতিনিয়ত তার কাজের মাধ্যমে করে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী অভিনেত্রী আজমিরি হক বাঁধন। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আমরা একদম ঈদের শেষ মুহূর্তে আছি। আর ইউ ফেমাসের এই আয়োজনে আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে বাঁধন, আমি সেটা দিয়ে শুরুটা করতে চাই আপনাকে। যদিও ব্যাপারটা আমার জন্য ইতস্তত, আমি বাঁধনকে এই প্রশ্নটা করছি, আর ইউ ফেমাস? আপনি তো ইন্ট্রোডাকশনে সুন্দর করে বলেই দিয়েছেন যে আসলে সবাই সবার জায়গায় ফেমাস, আর প্রত্যেকের কাজ দিয়ে, তার অবস্থান দিয়ে, তার জায়গায় শেষে ফেমাস। সো আলাদা করে আমি খুব বেশি কিছু কিনা বা আমি অনেক ফেমাস কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে। আমার মনে হয় যে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এবং এই ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমার এই জায়গাতেই একটা সাপ্লিমেন্টের প্রশ্ন আছে, আমি সেটা করব। তার আগে আমি সুমিত সেনগুপ্ত, আপনার কাছে আমি যেতে চাই, আর ইউ ফেমাস? অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি এই শোতে যারা আছে তারা হয়তো ফেমাস, আচ্ছা, না হলে এত ফেমাস লোকজনদের সঙ্গে কিভাবে থাকে, ব্যাপারটা ওরকমই, আমি ওভাবেই ভেবে নিচ্ছি। ফেমাস আসলে যেমনটি বলছিলেন একটা রূপক শব্দ। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, শুধুমাত্র তার কাজের জন্য, এবং সেই কাজটাই যদি প্রতিনিয়ত তারা করেন তাহলেই তার ফেমাসের জায়গাটা বাড়বে, পরিসরটা বাড়বে। সেটাই আসলে বলছি যে ফেমাস খুবই একটা রূপক। এক্স্যাক্টলি। স্যার, আপনার কাছে আর ইউ ফেমাস? দুবার বলেছি এর আগে, দুরকম উত্তর হয়ে যাবে কিনা আমি জানি না। আসলে যেটা বিশ্বাস করি সেটাই বলছি, যে বাঁধন যেটা বলছিল বা সুমিত যেটা বলছিল, যে কাজের স্বীকৃতি, একটা ভালো কাজ দর্শকদের কাছে পৌঁছায় বা দেশের বাইরে পৌঁছায়, তো ওই কাজটা যখন ভালো করে করতে পারি, দর্শক যখন বলে যে কাজটা ভালো হয়েছে, তখন নিজেকে ফেমাস ভাবতে খুব একটা খারাপ লাগে না। আর এরকম বরেণ্য সব মানুষের সাথে আজকে বসে আছি, যমুনা টিভি এখানে ডেকেছে, আমার কাছে ফেমাস মনে হচ্ছে যে আমি একটু ফেমাস হওয়া শুরু করে দিয়েছি। বরেণ্য মানুষদের সাথে না, বরেণ্য মানুষের সাথে। সুমিত অবশ্যই, সুমিত অনেক ভালো ভালো কাজ করে। সেই ক্ষেত্রে আমার যে সাপ্লিমেন্ট প্রশ্নটা আপনার জন্য ছিল সেটি হচ্ছে যে আমি একটু ইন্ট্রোডাকশনের সময় বলেছি যে আমরা প্রত্যেকেই বাংলাদেশের মানুষ, কিন্তু বাংলাদেশের আজমিরি হক বাঁধন, ইট মিনস সামথিং, সেটা বিভিন্ন প্রেক্ষাপটে। আপনি কি ব্যাপারটা কি ওন করেন কিনা? আমি তো বলার জন্য বললাম, আপনি যেগুলো উপস্থাপক বলতেই পারেন, নানান ধরনের শব্দ আমরা বিশেষায়িতভাবে করি, বাট আপনি কি এটাকে ওন করেন কিনা? হ্যাঁ, করি।
সেটা আসলে বোঝা যায়। আমি সেটা মনে আসলে করি। বোঝা যায় কিভাবে, আমি একটু আপনাকে হিন্টসটা দেই, সেটা হচ্ছে কাজে এবং কথায়। বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আমি আমার একটা পথ মানে ঠিক করেছি, একটা লক্ষ্য ঠিক করেছি যে আমি এই লক্ষ্যে যেতে চাই। জি। তো সেই পথটায় এমন না যে খুব মানে একেবারেই খুবই সহজ একটা পথ, কারণ একদম নতুন একটা পথ, যে পথটা আমি বেছে নিয়েছি। আর এটা এরকমও না যে আমি নিজে নিজে বানিয়েছি, মানে এরকম পথ আর কখনো পৃথিবীতে কেউ বানায়নি, এরকম না। দেশের বাইরে প্রচুর মানুষ আছে যারা আমাকে ইন্সপায়ার করে। সেইটা বিভিন্ন অ্যাক্ট্রেস আছেন, অ্যাক্টর আছেন, বিভিন্ন নারীবাদী অনেক নেত্রী আছেন, অনেক পলিটিক্যাল লিডার আছেন যারা আমাকে ভীষণ ইনফ্লুয়েন্স করে। তো তাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আসলে আমার একটা লক্ষ্য স্থির করেছি এবং সেই লক্ষ্য অনুযায়ী আমি আসলে এগিয়ে যাচ্ছি। সেটা আমার কাজ দিয়ে, সেটা আমার কথা দিয়ে, সেটা আমার প্রতিটা মুভমেন্টে। আমি যখন যে স্টেপটা নেই আমি বুঝে নেই আমি কখন কি করছি, আমি কখন কি বলছি, আমার কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত না, আমি কিন্তু বুঝেই করি। আর যদি কখনো ভুল হয়ে যায় সেটাও আমি ওন করি। আমার কাছে মনে হয় যে ওইটা ওন করতে পারাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু মানুষ, আমরা মানে ফেরেশতা না যে আমরা কোনো ভুল করব না, আমাদের দিয়ে কোনো অন্যায় হবে না। আমরা চেষ্টা করতে পারি যে আমরা ভুল করব না, আমরা অন্যায় করব না, কিন্তু যদি কখনো হয়েও যায় সেটা আবার স্বীকার করার মতো ক্ষমতাও আমি রাখি। সো এগুলো আমি অর্জন করেছি উইথ টাইম। হয়তো সেগুলো মানুষকে ইন্সপায়ার করে আমার কাছে মনে হয়, স্পেশালি ইয়াংদেরকে। আমার ফ্যান বেজ হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা, স্পেশালি মেয়েরা। আর আমার বয়সী মেয়েরা আমাকে পছন্দ করে, আবার অপছন্দও করে, বিকজ অপছন্দও করে। তো আমি আমার থেরাপিস্টকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার কারণ কি হতে পারে, যে আমাকে অপছন্দ কেন করছে, আমি তো ওদের সাথে খারাপ কিছু করছি না। তো তখন উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আমরা যখন একটা কিছু চাই কিন্তু আমরা পাই না, তখন আমরা ওই না পাওয়ার কষ্টটা থেকে আরেকটা মানুষকে ঘৃণা করতে শুরু করি। সো হয়তো আমার লাইফটা অনেকেই ড্রিম লাইফ, হ্যাঁ ড্রিম লাইফ অনেকের জন্য, যে এরকম একটা লাইফ, কিন্তু অনেকেই পাচ্ছে না। সো মেবি ওই কারণে ওরা আমার সাথে ওই বাবলটাকে হিট করতে চায়। একদমই তাই। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো হয়তো কথা বলবো, তবে আমার যে আজকে গুরুত্বপূর্ণ কথা, আজকে আপনাদের কয়েকটা সুসংবাদ দিতে চাই। সুসংবাদগুলো হচ্ছে বাংলাদেশের যারা চলচ্চিত্র দেখেন, চলচ্চিত্র পছন্দ করেন, তাদের জন্য অনেকগুলো অপশন আছে। সিনেমা বের হয়েছে এই ঈদ উপলক্ষে, এবং সেই ঈদের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো তো সব দিন শেষে বাংলাদেশের সিনেমা, এবং তেমনই আমাদের একটা সিনেমা, বাংলাদেশের সিনেমা, সেটি হচ্ছে এশা মার্ডার কর্মফল। এবং আমাদের সাথে যেই সারথীরা যুক্ত হচ্ছেন তারা সবাই সেখানে কলাকুশলী হিসেবে কাজ করেছেন। তাদের কাজ, আবারও ক্রস টেনে দিচ্ছি, সেটা তাদের কাজ না, বাংলাদেশের কাজ। এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে যখন আপনারা কাজগুলো করেন, শমীম ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, এখন পর্যন্ত 4 থেকে 5 দিন অতিবাহিত হচ্ছে, কেমন ফিডব্যাক পাচ্ছেন? ন্যাচারালি যে এখন গ্রোথটা ফিডব্যাক পাওয়ার, এটা আগের তুলনায় প্রথম ফার্স্ট ডে যে শোটা ছিল আমাদের, সেখান থেকে এখন পর্যন্ত এটা মানে আপনার যদি আমি গ্রাফটা বলি, একদম গ্রাফটা বাড়ছে। এটা সব থেকে ভালো লাগার বিষয় যে মানুষ থাকে না, আমাদের সঙ্গে আরো দুটো বড় বড় সিনেমা রিলিজ হয়েছে, তাণ্ডব আছে, ইনসাফ আছে, উৎসব রয়েছে, তারপর টগর রয়েছে, নীলচক্র রয়েছে। তো এগুলোও মানুষ দেখছে, তো থাকে না, ওগুলোর একটা প্রভাব ছিল প্রথমে। আর আমাদের সিনেমাটা যদি আপনি বলেন যে আসলে গতানুগতিক কমার্শিয়াল ফিল্ম না ওরকম, হ্যাঁ, আমাদের একটু ডিফারেন্ট টাইপের মার্ডার মিস্ট্রি, এটা প্রথম ফিল্ম বাংলাদেশে এই ধরনের। তো সেখান থেকে প্রথম দিকে আমাদের একটু ভয় বা ওরকম একটা ব্যাপার ছিল, কিন্তু ধীরে ধীরে এটা এখন মানুষ ওইসব সিনেমা দেখার পরে আমাদের সিনেমাটা দেখছে। তো এটা আমার সব থেকে বেশি ভালো লাগা। আমি একটা বিষয় এখানে যুক্ত করতে চাই। ঠিক 2-3 দিন আগে আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস আমার খুব ভালো লেগেছে। এটা দিন শেষে যে আমি যে বাংলাদেশকে প্রায়োরিটি দিতে চাই, সেখান থেকে 1 ঘন্টায় স্টার সিনেপ্লেক্সে সনিতে 300 টিকিট বুক। এশা মার্ডার। হ্যাঁ, এটা আসলে এটাই বলবো, এটা থেকে ভালো লাগাটা শুরু। প্রথম যে ব্যাপারটা ছিল, আমাদের সিনেমা দেখছে, হ্যাঁ, তো ওই রকম প্রেশারটা ছিল না। বাট দেখা যায় যে আমাদের 50% অকুপেন্সি, মানে এইভাবে বাড়ছিল, যে প্রথম 30% অকুপেন্সি, তারপরে হচ্ছে 50% অকুপেন্সি, তারপরে 70% অকুপেন্সি। তো যেদিন আসলে এই যে 30% থেকে 50% অকুপেন্সি হচ্ছে, ওই দিন হঠাৎ করে আপনার হচ্ছে দুপুরের শোতে হঠাৎ করে দেখলাম যে 1 ঘন্টায় 200 টিকিট 300 টিকিট সেল হয়ে গেছে, মানে বুক হয়ে গেছে।
তো এই যে এইটার উপরেই আসলে ভরসা করে আমি বলছি যে আমাদের যে গ্রাফটা এটা না ধীরে ধীরে উপরে উঠছে। আমি আসলে বাংলাদেশের মানুষের উপরে ভীষণভাবে আস্থা রাখতে চাই, কারণ তারাই হচ্ছে দিন শেষে বাংলাদেশকে তো এগিয়ে নিয়ে যেতে চায়। রিপন ভাই, আপনি দুর্দান্ত কাজ করেন আপনার পারফরমেন্সের মাধ্যমে। আপনি একজন ভার্সাটাইল ক্যারেক্টার, আমার কাছে মনে হয় ছোট ছোট করে অংশ সেটা ইম্প্যাক্টফুল হয়। এই কাজের অংশটা কেমন এবং সেটার ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? আমি টিজারেও দেখছিলাম আপনার ছোট ছোট যে ডায়ালগগুলো। খুবই ভালো, আর আমি খুব এক্সাইটেড এইবার কজ অফ এটা বড় পর্দায়, অর্থাৎ কমার্শিয়াল মুভিতে আমার এটা প্রথম কাজ করা। এর আগে তো আমি কাজ করেছি কিছু কমার্শিয়াল প্রসঙ্গ আসছিলাম একটু পরে, যদিও বলেন। তো ধরেন আমাদের তো সব ধরনের দর্শক আছে, সিটি মারবে কেউ, হই হল্লা করবে, ক্ল্যাপস করবে, সো এই ফিডব্যাকটা আমরা পেয়েছি। বিশেষ করে আমরা একদমই, আমার মনে আছে যে আমরা প্রথম শো যখন দেখি, বাঁধনের যখন এন্ট্রি হচ্ছিল, ক্যাপ পরে জাস্ট যখন তাকালো সামনে, দর্শকের মানে উচ্ছ্বাস দেখেছি, তাদের উদ্দীপনাটা আমরা এনজয় করেছি। সবাই পারফরমেন্স খুব ভালো করেছে। আর আমি ওইটা বলতে পারি যে আমি একটা ক্যারেক্টার করতে গেলে, ওই যে বলছিলেন যে খুব ছোট ছোট জায়গা হলেও আমি চেষ্টা করি, কজ অফ ছোট ছোট জায়গায় তো পাচ্ছি আসলে। সো ওই ছোট ছোট জায়গায় আমার মুন্সিয়ানাটা আমি কতটুকু আছি, কতটুকু করে যেতে পারবো, সো আমাকে খুব বেশি এফোর্ট দিতে হয়। এবং টিম এফোর্টের কথা বলি, ওরা সবাই আমাকে অনেক বেশি কোঅপারেশন দিয়েছে, সো আমি এনজয় করেছি এবং ভালো লেগেছে আমার। আমি একটা সাবলীল উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। আমি হয়তো কথাটা এমনভাবে বলতে চাই নাই যে ছোট ছোট অংশ, কিন্তু আপনি কি সুন্দরভাবে বললেন যে যতটুকু পান ওইটাই আসলে সর্বোচ্চটা করেন। মানে এই যে বাঁধনাপা বলছিলেন যে ভুলও হয়, মানুষের ভুলটাকে আসলে স্বীকার করতে হয়, সেটাই আসলে এগিয়ে নিয়ে যায় মানুষকে। থ্যাংক ইউ ভাই এত সাবলীল সুন্দর করে বলার জন্য। আপনার কাছে জানতে চাইবো, অনেকগুলো যেহেতু প্রশ্ন, বিষয়টা প্রথমটা একটা শুরু করি যে কমার্শিয়াল ফ্রেম যেটা বলি আমরা, কিংবা সিনেমা যেটা বলি, সেই সিনেমা বলতে গেলে এইটা আসলে আপনার জন্য প্রথম। আপনাকে আমরা বড় পর্দায় দেখেছি, সেটা আন্তর্জাতিকভাবে দেখেছি, দেশীয়ভাবে দেখেছি, সেটা নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে এবং সেখানে আপনার উপস্থিতি সবাইকে আলাদা একটা তৃপ্ততা দিয়েছে। আচ্ছা, আমাদের বাঁধন এইটা করছে, হ্যাঁ। তো এই সিনেমাটা একটা হয় না যে একটা হাইপ উঠে গেলে তখন আবার ওই লিগেসিটা মেনটেন করাটা একটা টেনশন থাকে, এটা একটা ইস্যুস, টেনশনের বিষয়। দ্বিতীয় টেনশনের বিষয়টা হচ্ছে যে একটা কমার্শিয়াল ফিল্ম অনেক দিন পরে আপনি আসলেন, সেটা একটা টেনশন। তারপর হচ্ছে ঈদে সুমিত ভাই যেই কথাগুলো অ্যাড করলেন যে বেশ কয়েকটা ভালো ভালো সিনেমা, এটাও ভালো, সবগুলোই ভালো আমাদের সিনেমা, সেটাও একটা কম্পিটিশন না, তবে সুস্থ একটা প্রতিযোগিতা, নিজেদেরকে জাহির করা যে আমাদের কাজটাও ভালো আর কি। সুস্থ প্রতিযোগিতার জায়গাটাও একটা টেনশন। কতগুলো টেনশন নিয়ে মাথায় আছেন একটু আপনি জানাতেন? আমি তিনটা বলতে পারলাম, আমার ধারণা আরো আছে। না, আপনি একদম সঠিক জায়গাগুলোই ধরতে পেরেছেন। প্রথমত তো আমি সানি সারোয়ার ভাই আর আমার প্রোডিউসার টিম সুমিতও আছে সেখানে, আমি তাদের কাছে গ্রেটফুল যে তারা এরকম একটা চরিত্র আসলে চিন্তা করেছেন। কারণ বাংলাদেশে আসলে দেখা যায় যে আমরা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি এটা, সো এখানে একটা ইনভেস্টিগেটিং অফিসার আমরা কখনো মেয়েকে দেখি না, আমরা দেখি যে সবসময় একটা ছেলেই করছে। তো এই জায়গায় সানি ভাই তার নিজের ক্যারেক্টারের পোর্ট্রে করার সময় একটা নারীকে চিন্তা করতে পেরেছেন, এটা অসাধারণ একটা চিন্তা, আমি এর জন্য তার কাছে গ্রেটফুল। আর সেই সিনেমাটা আবার সে বানানোর পর ঈদে রিলিজ দেওয়ার সাহস করেছেন, যেটাও কিন্তু খুবই রেয়ার বাংলাদেশে, বিকজ বাংলাদেশে এই ধরনের গল্প হলে কি হয়, অন্য সময় রিলিজ দেয়, মানে এই রিস্কটা কেউ নিতে চায় না যে এই দৌড়ে হয়তো পিছনে পড়ে যাবে, সো এই রিস্কটা আমরা নিব না। তো এইটাও তারা নিয়েছেন। তো আমি তাদের কাছে আসলে অসম্ভবভাবে কৃতজ্ঞ যে তারা এই রিস্কটা নিয়েছে। ডেফিনেটলি আমাদের সামাজিক অবস্থান প্রেক্ষাপটে আমাদের সিনেমাটা যতটুকু মানুষ দেখছে সেটাই আমাদের জন্য অনেক বেশি পাওয়া আমি মনে করি। আমরা হয়তো শুরু করলাম, আমাদেরটা দেখে হয়তো আরো অন্যান্য ডিরেক্টর প্রোডিউসাররা আগ্রহী হবে, আমি এটা এক্সপেক্ট করি। সো এইটা একটা অনেক বড় আশার জায়গা তৈরি করেছে এশা মার্ডার কর্মফল। আর আপনি যেটা প্রথম আমাকে জিজ্ঞেস করলেন যে যখন আমি রেহানা করে ফেলেছি, এরপরে আসলে আমার এরপরের কাজগুলো কেমন হবে, কি হবে, আমার কি করা উচিত না, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যখন যে চরিত্রটা করি আমি সেখানে একদম শূন্য থেকে শুরু করি। আমি তখন আর আমার পিছনের যে প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাগেজটা আছে ওইটা আমি আমার কাঁধে রাখি না, প্রতিদিন ফ্রেশ নতুন। হ্যাঁ,
কারণ ওইটা যদি আমি কাঁধে রাখি তাহলে আমি সামনে আগাতে পারবো না। সো সেটা প্রাপ্তি হোক সেটা অপ্রাপ্তিও হোক, মানে প্রাপ্তিগুলোও কিন্তু বেশি ভারী হয়, কারণ ওইটার বোঝা যদি একবার কাঁধে নেওয়া শুরু করতে থাকি তখন আমি আর আগাতে পারবো না। সো আমার চিন্তা হচ্ছে আমি আজীবন অ্যাক্টিং করতে চাই, সো আমি বিভিন্ন চরিত্র করতে চাই। এখন আমি যদি রেহানার জন্য বসে থাকি আরেকটা, যেটা মানে স্বাধীনতার ইতিহাসে 50-53 বছরে একটা সিনেমা হয়েছে এরকম, তো এখন আমি কি আরও 50 বছর বসে থাকবো রেহানার জন্য? এটা তো সম্ভব না। সো আমি খুফিয়া করেছি, আমি সুলতানা করেছি, আমি মুস্কান জুবেরি করেছি। সো মানে আমার কাছে মনে হয়েছে যে আমি এক একটা চরিত্র আমি এক্সপ্লোর করতে চাই। আমার রেহানা মারিয়াম নূরের ডিরেক্টর যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, ও আমাকে খুব একটা মানে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা ঠিক যে আমার জীবনের দর্শন পরিবর্তন হয়েছে ওর সাথে কাজ করে। সো ও একটা কথা খুব বলতো যে মানে যখন যে কাজটা করবা তখন তোমার 100% দিয়ে করবা, সেটা যেমন কাজই হোক। তো এইটা আমি খুব ফলো করি, যে আমি যখন যে ক্যারেক্টারটা পাই আমার কাছে সেটাই তখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তখন আর আমার কাছে এটা ইম্পর্ট্যান্ট থাকে না যে আমি রেহানা করে আসছি, বা আমি খুফিয়া করে আসছি, বা আমি সুলতানা করে আসছি, হ্যাঁ মুস্কান করে আসছি। এগুলো আমি আসলে ওই ব্যাগেজটা নিতে চাই না, এবং এটা কারো থাকা উচিত না। আর আমার জন্য তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, যে আমি জীবনে পুলিশের ক্যারেক্টার করিনি। সো সবাই পুলিশ হিসেবে আমাকে আসলে মেনে নিচ্ছে, এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ মানে আমাকে দেখে যদি তাদের মনে হতো যে একটা মেয়ে গ্ল্যামারাস মেকআপ দিয়ে আসলে ইনভেস্টিগেটিং অফিসার ঘুরে বেড়াচ্ছে, তাদের আমাকে পুলিশই মনে হচ্ছে না, এই ফিলিংটা তো আমি পাই নাই। বরং দর্শক ভাইয়া যেটা বলছিলেন যে আমার এন্ট্রির সময় মানুষ ওয়েলকাম করছে, আর আমাকে যেটা মনে দাগ কেটেছে সেটা হচ্ছে যে আমাদের এটা লাস্টের দিকে, লাস্ট দৃশ্যে, তার আগের দৃশ্যটায় হচ্ছে আমাদের একটু মানে খুব বেশি না বাট সামান্য একটু ফাইট আছে, সো আমার সাথে ভিলেনের। সো তখন মানে যে কজন দর্শকই ছিলেন তারা নিজে থেকে আসলে ক্ল্যাপ করছেন। তো এইটা আমার কাছে এই সিনেমা থেকে সবচেয়ে বড় পাওয়া। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এক একটা জায়গা থেকে তো এক একটা জিনিসের মানে অ্যাচিভ করব বলে আশা করি। সো আমার অ্যাচিভমেন্ট হচ্ছে এশা মার্ডার থেকে যে এই সিনটায় মানুষ ক্ল্যাপ করেছে, বিকজ আমরা অনেক কষ্ট করেছি, এবং হয় না আমি যে ধরনের কথা বলি বা আমার যে স্টেটমেন্ট, আমার যে মুভ, তার সাথে আমার ক্যারেক্টারের মুভমেন্টও মিলে গেছে, বিকজ সে একটা রেপিস্টকে, একটা মার্ডারারকে বেসিক্যালি মারছে অ্যান্ড সবাই ক্ল্যাপ করছে। সো এইটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমরা এই যে এই মারামারির সময় কোনো ধরনের মজার ঘটনা ঘটেছে কিনা সেটা একটু জানবো, এবং তার আগে সুমিত আমরা একটা বিষয় জানতে চাই যে এই সিনেমাটা আমি আসলে দর্শক হিসেবে কেন দেখবো, আমার টাকাটা খরচ করে। তিনটা পয়েন্ট আপনাদের কাছ থেকে শুনতে চাই, তবে যে পয়েন্টটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আরিফ ফেমাসের আয়োজনে ছোট্ট করে একটা বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরিফ ফেমাসের আয়োজনে। একঝাঁক গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছে, যাদের সাথে আড্ডাটা বেশ জম্পেশ হচ্ছিল। সুমিত, আমি ফিরতে চাই আপনার কাছে যে আমি খুবই আগ্রহী, আমি আমার টাকা খরচ করে কেন দেখবো এই সিনেমাটা, বলেন। আচ্ছা, প্রথমত আমি বলি যে এটা একটা র গল্প। ওকে, হ্যাঁ, একদম র। আর মানে এই রয়ের সঙ্গে যে ব্যাপারটা, এই র গল্পের সঙ্গে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত সিনেমায় কি দেখি, আমরা একজন ভিলেনকে দেখি, একজন হিরোকে দেখি, এবং তার আনুষঙ্গিক দেখি, এবং তাদের মধ্যে ফাইটটা হয়। এখানে পুরো সিনেমার আপনি অর্ধেক এবং মানে আমি বলবো 70% পর্যন্ত আপনি টের পাবেন না এটা ভিলেনটাকে, মার্ডারারকে। তো এই যে সাসপেন্সটা আসলে আমাদের দেশের আর সিনেমাগুলোতে আপনি পাবেন না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো এই যেহেতু আমরা একটা মার্ডার মিস্ট্রি এবং সাসপেন্স থ্রিল, তো সেই জায়গা থেকে আমি বলছি যে এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রিপন ভাই? আমি গল্প নিয়ে তো সবাই বললো বা অভিনয় নিয়েও বলেছে, টেকনিক্যাল জায়গাটা থেকে যদি বলি যে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্ম বলি বা আমরা নাটক বলি বা যাই বলি না কেন, খুবই দুর্দান্ত। মানে গল্পের সাথে মার্চ করেছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পাচ্ছি। ডিরেকশনের কথা যদি বলি, সানি সানোয়ার ভাই তো বেসিক্যালি পুলিশের মানুষ, পুলিশে চাকরি করেন, কিন্তু আমি অ্যাজ এ ডিরেক্টর তাকে ভালো মার্কস দিতে চাই, অ্যাজ এ অডিয়েন্স সেটা তিনি তার আগের কাজগুলো প্রমাণ করেছে। সো ডিরেকশন এবং অ্যাক্টিংটা সে খুব ভালো বোঝেন। আমাদেরকে যেভাবে ব্রিফ করেছেন, যেমন আমাদেরকে আমরা যখন ফিল্মে শুটিংয়েও যাইনি তখন আমাদেরকে নিয়ে উনি মোটামুটি অনেক দিন আমাদেরকে ব্রিফ করেছে, আমাদেরকে নিয়ে কাজ করেছে, কীভাবে
Body language and সবকিছু। বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই। তো আমার কাছে মনে হয়েছে যে সব মিলিয়ে এটা দর্শকদের ভালো লাগবে। আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আমি প্রথমেই বলেছি যে এটা একটা নারী প্রধান গল্প, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই রেয়ার, এবং আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এ ধরনের চরিত্রগুলো সামনে আসা দরকার, এবং এই ধরনের সিনেমাকে আসলে দর্শকের সাপোর্ট করা দরকার। সো এই জন্য হলেও আসলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখা উচিত। আর এটার স্ক্রিন প্লে খুবই ভালো। আর আমরা যে টিমটা, পুলিশের টিমটা কাজ করেছি, অসাধারণ একটা টিম। আমার সাথে ফারুক ভাই ছিলেন, রিপন ভাই ছিলেন, আমাদের হাসনাত রিপন ভাই ছিল, তানভীর ছিল, সেতু ভাই ছিল, বাসার বাপ্পি ছিল, হ্যাঁ বাসার বাপ্পি ছিলেন। সো আমরা এত মজা করে কাজ করেছি। সো আমাদের টিমটার কাজ দেখার জন্য হলেও দেখেন, বিকজ এটা খুবই মানে আমরা ফিল করেছি যে আমরা একটা টিম, এবং দর্শকের কাছে আমি যে রেসপন্সগুলো পেয়েছি তারা সবাই বলেছে যে আমাদের টিমের কাজটা খুব ইন্টারেস্টিং হয়েছে। যেহেতু পুলিশের প্রসঙ্গটা চলে আসলো, ব্লু ইউনিফর্ম এটা আলাদা একটা গুরুত্ব আমাদের দেশের জন্য তো অবশ্যই আছে, এবং সেটি আমরা সর্বাগ্রে জানাতে চাই যে তারাও আমাদের আসলে গর্বের। তারা তাদের মূল কাজটা যদি করতে পারেন দর্শকদের জন্য, সেটি আমরা দিন শেষে এই ব্লু ইউনিফর্মের প্রতি আমাদের শ্রদ্ধাটা, ভালোবাসাটা থাকে। এখান থেকে একটু আমি পিছনে যেতে চাই বাঁধন, সেটি হচ্ছে যে আপনি ইন্সপেক্টর জেনারেল মীরা দেশমুখের কথা মনে আছে কিনা? ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা দৃশ্যমের, যেটাতে তাবু অভিনয় করেছে পুলিশের চরিত্রে, একজন নারী পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। খুফিয়াতে আপনি তার সাথে একটা কাজও করেছেন। ফলে একটা কি মানে কোনো ধরনের এই ক্যারেক্টারটা করতে গিয়ে কোনো ধরনের একটা ফিগার কি কোথাও থেকে নিয়েছেন, দেখেছেন, চরিত্র চিন্তা করেছেন, মানে সেটা কি রকম হতে পারে? সেটা আমাদেরকে সানি ভাই খুব হেল্প করেছেন। সানি ভাই আসলে আমাদের এখানে যারা লেডি অফিসার আছেন, এরকম অফিসারের সাথে আমাকে মিট করে দিয়েছেন। আমাদের কাজ ছিল স্পেশালি আমার, যে সারাদিন তার সাথে থাকা, সে কিভাবে কথা বলে, সে কিভাবে ডিল করে তার কলিগদের সাথে, সে কিভাবে তার যাদেরকে ধরে আনছে আসামি তাদের সাথে কিভাবে ডিল করে, বা যারা আসলে কোনো কেস করতে আসছেন তাদের সাথে কিভাবে ডিল করে। আমরা সারাদিন থেকে আসলে তাদের সাথে আমি ওই মানুষগুলোকে ফলো করেছি, এবং এটা আমাকে খুব হেল্প করেছে। আর কিছু ডেফিনেটলি পুলিশের ক্যারেক্টার তো যেগুলো অনস্ক্রিন আমি দেখেছি সেগুলো থেকে তো ইনফ্লুয়েন্সড অবশ্যই আছি, বাট আমার একদম রিয়েল লাইফ যে ক্যারেক্টার আমি তাকেই ফলো করেছি। শুরুতে একটু ফিরতে চাই, আপনার সাথে সানি সানার ভাইয়ের সাথে আরো আগেও কাজ হয়েছে, এবং আমি আরো একটা শোতে, ঠিক আপনি মনে হয় এখানে বসা ছিলেন, আমি কথা বলছিলাম যে আপনারা যখন কাজগুলো করেন প্রি ওয়ার্কটা অনেক বেশি থাকে। এবারও ভাইয়া বলছিলেন যে প্রি ওয়ার্কের কাজটা আপনারা অনেক, মানে প্রি প্রোডাকশন কাজটা যেটা বলেন সেইটা আপনারা বেশি করেছিলেন, এবং সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু স্ক্রিনে থাকে। এবারের অবস্থাটা কি, এবং সেখানে মনে হয়েছে যে কোথাও একটা ডিসঅর্ডার তৈরি হয়েছে, অথবা একটা অ্যাডভান্সমেন্ট আপনারা পেয়েছেন এই কাজের? হ্যাঁ, 100%। এই জন্যই তো আমরা অ্যাকচুয়ালি বলছি যে আপনি যখন স্ক্রিনে দেখবেন, তো আপনি ফিল্মে যে সাধারণত আমরা যে ধরনের পুলিশিংটা দেখানো হয়, আপনি সেটা থেকে একটু ডিফারেন্ট পাবেন। কারণ কি, এটা রিয়েল পুলিশের সঙ্গে অনেকটাই মেল্ড। একদম এটা একদম সুমিত ঠিক বলেছে, অনেকটাই মেল্ড। এটার কারণ হচ্ছে ওই যে প্রিপারেশনটা। তো অ্যাকচুয়ালি আমার মনে আছে যে আমরা যখন সিনেমাটা শুরু করি তার প্রায় মাসখানেক আগে এই আশকোনাতে কি উত্তরায় একটা পুলিশ ট্রেনিং সেন্টার আছে, যেখানে বাঁধন 3 দিন ওখানে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছে, ওনাদের অ্যাটিটিউড, তারপরে ওনাদের কিছু থাকে না যে ছোট ছোট বিষয়, লাইক যদি আমি বলি যে আপনি অ্যাজ এ প্রেজেন্টার, হ্যাঁ, আপনার কিছু নেচার থাকে, অ্যাজ এ অ্যাক্টর আমার কিছু নেচার থাকে যে আমি কিভাবে আসলে একজন প্রেজেন্টারের সঙ্গে ডিল করি, কিভাবে একজন জার্নালিস্টের সঙ্গে ডিল করি, বা আমার অডিয়েন্সের সঙ্গে কিভাবে ডিল করি। এটা আসলে তার ওই অ্যাটিটিউডটা দেখেই কিন্তু বোঝা যায় যে উনি একজন অ্যাক্টর, উনি একজন জার্নালিস্ট, উনি একজন প্রেজেন্টার। হ্যাঁ, তো ঠিক এই ব্যাপারগুলো আপনি আমাদের স্ক্রিনে এটা একদম মেল্ট পাবেন, এবং আপনার খুবই, মানে কি বলবো, যে আসলে মানুষ তো পুরো 100% হয় না, কারণ এটা অসম্ভব যে তারা দীর্ঘদিন ধরে জব করছে, ট্রেনিং করছে, সেখানে গিয়ে 1 মাসে এটাকে রপ্ত করা, ইটস টু ডিফিকাল্ট। বাট আমি এতটুকু বলবো যে আপনি 95% আপনি ওটাকে মেল্ট করতে পারবেন।
আমি বাঁধনাপা আপনার ডায়লগ থ্রোগুলো দেখছিলাম এবং আপনার মেজাজটা দেখছিলাম যে এটার কথা বলছিলেন যে এটা একটা দীর্ঘ সময়ের প্র্যাকটিসের ব্যাপার, ওনারা আসলে ওই টিউনিং এর মধ্যে থাকে। সো ওইখানে মেজাজটা কন্টিনিউ করা মানে ওই ভাইবটা চেহারার মধ্যে নিয়ে আসা, আপনারা যখন দুজন একসাথে কাজ করছিলেন বা বিভিন্ন অপারেশনের বা ছোট ছোট করে ইনভেস্টিগেশনের জায়গাগুলো, চোখের যে বিশেষ করে কি বলে এটাকে দৃশ্যায়নটা আমার ভালো লেগেছে। নিশ্চয়ই সেটা দর্শকদেরকেও ভালো লাগবে। তবে আমার কাছে যেটা প্রশ্ন, আমি 2-4টা ক্যারেক্টারের নাম বলতে চাই। আপনি শুরু থেকে দুটো শব্দ আমাকে বারবার বলছিলেন, আমাদের এই নারী প্রধান গল্প। আমরা আসলে খুবই এই জায়গা থেকে দুঃখিত যে আমাদের সেই জায়গাগুলো কাজটা কম হয়। আমি 4টা মানুষের ক্যারেক্টারের কথা বললাম, যদি একটু শাবানা, শাবনূর এবং তারপরে হয়তো আরও অনেকেই কাজ করেছেন যাদেরকে আমরা একটা সময়েও নারী প্রধান গল্পে পাইনি। তারা কিন্তু তারা খুব দুর্দান্ত কাজ করেছেন, কিন্তু এখনও মানুষ তাদেরকে ভালোবাসে, কিন্তু তাদেরকেও আমরা নারী প্রধান গল্পগুলোতে পাইনি। এটা আমাদের আসলে ব্যর্থতা, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যর্থতা। আপনারা সেই জায়গাটা পরিবর্তন করার একটা চেষ্টা করছেন, আপনি করছেন, জয়াপা করছেন, একটা চেষ্টা তো আছে। মেহজাবিন খুব সিগনিফিকেন্ট ভাবে করছে। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। ওর সিরিজ থেকে শুরু করে ওর যেই দুটো ফিল্ম করেছে, দুটোই ও একদম চমৎকার স্ক্রিপ্ট সিলেক্ট করেছে। ও সাবরিনা নামে একটা সিরিজ করেছিল, সো আমি খুবই ইমপ্রেসড। হ্যাঁ, প্রিয় মালতী, সাবা দুইটাই ভালো, দুইটাই ফিল্ম কথা আমি বললাম, কিন্তু আমি খুবই ইমপ্রেসড বিকজ ওই যে বললাম ফোকাসটা ঠিক থাকাটা ভীষণ জরুরি। বিক্ষিপ্ত ফোকাস নিয়ে সমস্যা, আর নিয়ত ঠিক থাকাটাও জরুরি। আসলে নিয়তও অনেকের সমস্যা থাকে, সো সবার কথা আমি বলতে পারছি না, বাট আমি মেহজাবিনের উপর খুবই ইমপ্রেসড। সেই ক্ষেত্রে আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছেন, যারা ক্যামেরার পেছনে কাজ করেন, তারা আপনাদেরকে কাজ করাতে ব্যর্থ হচ্ছেন নাকি আপনারা আসলে গল্প সিলেকশনে ব্যর্থ হচ্ছেন? কোন এন্ডে আসলে ঝামেলা? তারা কাজ করাতে ব্যর্থ হচ্ছেন। ব্যর্থতাটা শুধু তাদের একার না, এটা সমাজ ব্যবস্থার ব্যর্থতা। কারণ এইটার সাথে তো টাকা লগ্নি করার ব্যাপার থাকে। সো আপনি সেই জায়গায় টাকা লগ্নি করবেন যেখানে আপনি টাকাটা ফেরত পাবেন না, অসম্ভব, তাই না? যেহেতু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমাদের কাছে টাকাটা অনেক মুখ্য ব্যাপার। এখানে আপনি কয়জন মানুষ আসলে সমাজকে পরিবর্তন করবে এই চিন্তা করে টাকা লগ্নি করে? কয়জন প্রডিউসার আছে, আপনি কয়জন প্রডিউসার পাবেন? সো এখন আমাদের এখানে সবচেয়ে বেশি দরকার হচ্ছে খুবই প্রোগ্রেসিভ প্রডিউসার। টাকা আছে এরকম প্রডিউসার না, যার একটা প্রগতিশীল মন মানসিকতা আছে, যে আসলে সমাজকে কিছু দিতে চায়, সমাজের পরিবর্তন আনতে চায়। শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব এমন কিছু করা যেটা আসলে আগে হয়নি বা করার চেষ্টা করেনি কেউ, কিন্তু যে আসলে এটা চিন্তা করে যে আমি টাকা নিয়ে আসছি ভাই, টাকাটা উঠাইতে হবে, সো তার এত রিস্ক নেওয়ার টাইম নাই। রাইট। আমরা ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো কি ধরনের মজার ঘটনা শুটিংগুলোতে ছিল, ছোট ছোট অংশ করে, সেটা জানার আগে প্রচুরের জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক একটু অপেক্ষা করেন, আমি এখনই ফিরছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। দর্শক স্বাগত আরও একবার আরই ফেমাসের আয়োজনে। একজন গুণী মানুষ, গুণী সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি যখন বিরতি নিয়েছিলাম তখন জানতে চেয়েছিলাম যে আসলে অনেক মজার ঘটনা ঘটেছে, একটু শুনতে চাই রিপন ভাই। যেহেতু ছোট করে বলতে হবে, আমাদের মজার নাম হচ্ছে আমাদের ফারুক আহমেদ ভাই। আচ্ছা, যে মানুষটা আমাদেরকে সবসময় আমাদেরকে খুব বেশি চেয়ার আপ করেছে, সবসময় আমাদেরকে সবসময় আনন্দের মধ্যে রেখেছে, এবং আমরা যে কারণে আমরা খুব আনন্দ নিয়ে কাজটা করতে পেরেছি। ছোট ছোট অনেক ঘটনা আছে, আমার মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবে বাঁধন, কারণ বাঁধন সবচেয়ে বেশি ফান করেছে এবং ফারুক ভাইয়ের সাথে ওইটাই তো বললাম, আসলে ফারুক ভাইয়ের মানে এত বেশি জানেন, ওনার থেকে জানারও আছে অনেক কিছু, আবার উনি এত ফান করতে পারেন যে আমাদের সময়টা কখন কেটে গেছে আমরা জানি না। আর শুটিংয়ে আমার জন্য খুব একটা পচা এক্সপিরিয়েন্স ছিল, বিকজ একটা সিন আছে যেটা লাস্টের দিকে, যে সিনটা আসলে সবাই ক্ল্যাপ করেছে, সো আমার কষ্টটা সার্থক হয়েছে, কিন্তু ওই সিকোয়েন্সটা করেছি আমি একদম লিটারেলি কাদার মধ্যে। সো আমাকে ফ্লোরে ওখানে ব্লাড আর ময়লা বানানো হয়েছিল, সো ওইটা লিটারেলি সবাই পাড়াচ্ছিল, ওইটার মধ্যে শুয়েছিলাম আমি, ওইটাতেই শ্যুট করেছি, সারা রাত শ্যুট করেছি শীতের মধ্যে। সো ওইটা খুব পচা একটা এক্সপিরিয়েন্স, কিন্তু মানে যখন আসলে দর্শক ক্ল্যাপ করেছে তখন তো আর সেই কষ্টটা আর থাকে নাই আসলে। শুন ভাই। হ্যাঁ,
আমার কোনো মজার ঘটনা? কোনো ঘটনা? জি। আমার পুরো ফিল্ম জুড়েই মজার ঘটনা। না একটা কথা বলতে চাই, আমি আসলে অনেক জ্বালাইছি সুমিতকে, সরি। অনেক জ্বালাইছি। তো সুমিত আর সানি ভাই যে আমাকে সহ্য করে টিকে গেছে, এর জন্য আর কি আমি এখনো আছি ওদের সাথে, না হলে এরকমই তো হয়, সম্পর্কগুলোতে এরকমই হয়, কেউ চালাবে সেটাকে অ্যাবজর্ব করতে হবে, করে আবার ওটাকে ফিডব্যাক দিতে হবে, এটাই সবকিছু মিলেই হয়। অ্যাকচুয়ালি মজার ঘটনা বলতে পুরোটাই অনেক মজার। তো আমার কাছে সব থেকে যে মজার যে ব্যাপারটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা রাতে একদিন শ্যুট করছি, হ্যাঁ, তো এই শ্যুটটা হবার শেষ হয়ে যাবার কথা আমাদের, মানে এখান থেকেই বেশি মেজাজটা খারাপ আর কি। আচ্ছা। সেটা হচ্ছে শ্যুটটা শেষ হয়ে যাবার কথা 12টার মধ্যেই, হ্যাঁ, তো আমরা এরকম প্রিপারেশন নিয়ে আসি যে 12টাই শেষ হয়ে যাবে। সেই শ্যুট শেষ হয়েছে 4টার সময় ভোর। তো তাহলে এবার বুঝতে পারছেন যে কি রকম প্যারাটা সে দিয়েছে এবং নিয়েছেও। পুরো রাতটাই আমাদের এরকম ছিল। বাট অল ওভার আমি যা বলবো যে সবসময় আমরা মানে এগুলোর মাঝখানেও যখন শুটিং করতে যেতাম, একটু র ফিল্ম তো, আর মার্ডার মিস্ট্রি, এখানে কি এই গল্পটা নিজে ওন করতে না পারলে এই ধরনের চরিত্রগুলো করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আসলে আমরা প্রত্যেকেই জায়গা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ঢুকে গেছিলাম একদম। তো নিজে থেকেই অনেক সময় অনেক এক্সাইটেড হয়ে ইনপুট দিচ্ছিলাম, এই আমার কথাটা শুনতেছে না কেন, আমার কথাটা শুনতেছে না কেন, শেষ বুঝতেছো না, তোমরা বুঝতেছো না, এরকম একটা ব্যাপার। দর্শক ঠিক এরকম ছোট ছোট এফোর্টগুলো এবং কাজগুলো এবং কষ্টগুলো দেখার জন্য কতটুকু সার্থকতা পেল সেটি দেখতে হলে দেখতে হবে সিনেমা এশা মার্ডার কর্মফল। তবে আমাদের সাথে যুক্ত হওয়া সারথীরা এখন মিথ্যা কথা বলবেন, অর্থাৎ আমাদের যে পর্বটা থাকে যা বলিব মিথ্যা বলিব, সেটি আসলে দেখতে চাই তারা কি কতটুকু মিথ্যা বলে। বাঁধানো আপনাকে দিয়ে শুরু করবো নাকি আপনাকে দিয়ে শুরু করবো? লেডিস ফার্স্ট। ওকে, লেডিস ফার্স্ট। এশা মার্ডার, আমি যে কোনো একটা শব্দ কিংবা বাক্য বলবো, এটা ধরে আপনাকে যে কোনো একটা মিথ্যা কথা বলতে হবে। সো এশা মার্ডার। খুবই পচা একটা ফিল্ম। অপরাধী। মিথ্যা কথা? আমি জীবনে কোনো অপরাধ করি নাই। মিশা সওদাগর। খুব খারাপ মানুষ। শহীদুজ্জামান সেলিম। বলতে চাই যেটা সেটা বলতে পারছি না, বাট এটাই মিথ্যে কথা। যেটা বলতে চাই সেটা বলতে পারছি না। আচ্ছা, এশা জান্নাত। মৃত লাশ কি কখনো কথা বলে? না, ও ভালো মানুষ না। সানি সানোয়ার। অত্যন্ত বদরাগী একজন মানুষ। আচ্ছা, আপনার হাতে যে রিভলভারটা ছিল, আমরা পোস্টারে দেখছিলাম, ওই রিভলভারটা কি সত্যিই না মিথ্যা? না না, এটা আমাদের প্রপ সেট ছিল। আচ্ছা, মিথ্যা কথা বলতে বলেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ সত্যি সত্যি। আচ্ছা, সুমিত সেনগুপ্ত। সুমিত সেনগুপ্ত অভদ্র একটা ছেলে। শতাব্দী ওয়াদুদ। উনি খুব খারাপ। শরীফ সিরাজ। ও একদম অ্যাক্টিং পারে না। সুমিত সেনগুপ্ত, আপনার কাছে ফিরতে চাই। আজমেরি হক বাঁধন। খুবই বাজে অভিনেত্রী। সানি সানোয়ার। খুবই এক্সাইটেড মানুষ। এশা মার্ডার। পুরুষতান্ত্রিক সমাজের ডমিনেটের গল্প। ইজাজ আহমেদ। সরি, আমি উল্টা বলে ফেলছি, এটাকে আমি সত্যিটা মিথ্যাটাকে বলি। হ্যাঁ, বুঝতে পেরেছি। নারীতান্ত্রিক সমাজের ডমিনেটের গল্প। আচ্ছা, ইজাজ আহমেদ। খুব রাগী মানুষ। সুষমা সরকার। চঞ্চল। ঈদ। খুব বাজে সময়। খুন। ঘুম ইয়া খুন? খুন। 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 খুন, ধর্ষণ। এটা বলতে পারছি না আমি। আচ্ছা, পাস। আপনার কাছে ফিরতে চাই একটু। আজমেরি হক বাঁধন। মানে এত বাজে অভিনেত্রী আমি আমার জীবনেও দেখিনি। মিশা সওদাগর। উনি তো অভিনয়ই পারে না। সুমিত সেনগুপ্ত। ফাজিল একটা। পূজা ক্রুজ।
সম্ভাবনা নাই। শতাব্দী ওয়াদুদ, খুবই ঠান্ডা। আরো শিখতে হবে, অভিনয় শিখতে হবে আরো। শরীফ সিরাজ, এসে আমাদের ভালো অভিনয় করে নাই, এশা মার্ডার। কেউ দেখতে যায় না। আমরা একদম শেষ দিকে রয়েছি, আমরা ছোট করে একটু চিঠিটা শুনতে চাই। রিপন ভাই, আচ্ছা, এর আগে তো লিখেছিলাম আমার মেয়ে, বাবা এবং মাকে নিয়ে। তো যেহেতু আলাদা আলাদা করে লিখতে হয়, তাই জি। আজকে লেখাটা একটু অন্যরকম। আমি আমার আইডলকে নিয়ে লিখছি। জি। প্রিয় হুমায়ুন ফরিদি, যদি একবার ফিরে আসতেন, যদি একবার আপনার সাথে অভিনয় করতে পারতাম। ভালো থাকেন প্রিয় ফরিদি ভাই, দেখা হবে। সুমিত সেনগুপ্ত, আপনার কাছ থেকে শুনতে চাই, কি লিখেছেন, কাকে লিখেছেন? আমার এই গল্পটা শুরুই হচ্ছে, মানে আমার এই চিঠিটা শুরুই হচ্ছে নারী দিয়ে। নারী যা সমাজের সৃষ্টিশীলের প্রতিকৃত, যার পদার্পণ হচ্ছে সমাজের পরিবর্তন। নারী সেই পরিবর্তন, মানে পদার্পণটা বলছি যে সেটা প্রফেশনালি হতে পারে, বিভিন্ন প্রফেশনে হতে, যেখানে নারী আসবে মানে ওটা চেঞ্জেস আসবে। হ্যাঁ, নারী এগিয়ে যাচ্ছে মানে হচ্ছে সমাজের প্রগতির পরিবর্তন হচ্ছে। তো এই কথাগুলো হচ্ছে আমার মা, আমার মিসেস, আমার বোন, আমার মেয়ে, ফ্যান্সদের, সবার জন্য, সব নারীর জন্য। মা সায়রা, নিজেকে ভালোবাসো, সম্মান করো, জীবন সুন্দর। লাইফ ইজ এটি বিউটিফুল। তোমার মা। লাইফ ইজ বিউটিফুল, অবশ্যই। ধন্যবাদ সুমিত সেনগুপ্ত, ধন্যবাদ সরকার রৌনক রিপন, এবং ধন্যবাদ আজমলি হক বাঁধন। আপনারা আপনাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের সময় কারণে। আপনাদের জন্য অনেক শুভাশিস রইল এবং শুভকামনা রইল। এবং দর্শক, আমি আসলে শেষ করতে চাই একটা প্রসঙ্গ নিয়ে। আজমলি হক বাঁধন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, খুনসহ ধর্ষণের শাস্তি কি হওয়া উচিত? আমাদের দেশের প্রেক্ষাপটে নানান ধরনের অরাজকতা কিংবা এই ডিসঅর্ডারগুলো থাকে, এবং সেগুলো আসলে সমাধান হওয়াটা জরুরি। এবং জন্য বাংলাদেশ পুলিশের জায়গা নিয়ে বাংলাদেশ পুলিশ সেভাবে সেটি সমাধানে কাজ করছে, এবং সেটিরই একটি গল্প কিন্তু এশা মার্ডার কর্মফল। সেটার মাধ্যমে চেষ্টাটা দেখতে পারবেন, এবং দেখতে গিয়ে আপনি আসলে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হয়ে যেতে পারেন। কারণ দিন শেষে এটি বাংলাদেশের সিনেমা, এবং আপনি যখন দেখবেন তখন বাংলাদেশ আসলে জিতে যাবে। আর বাংলাদেশ জিতে গেলে তাও আপনার সমীকরণে অনেক কিছু যুক্ত হবে, কারণ আপনিও জিতে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্যদিন অন্য আয়োজনে। থ্যাংক ইউ।